ডক্টর ইউনূসের সাথে মোদির যে বৈঠক হলো, এই বৈঠক থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? তো এটাই আপনার কাছে আসলে জানতে চাই। একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে, অর্জন করেছে, প্রথমে গরিবদের জন্য, বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য। 84 বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম, এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান। আজকে এই ব্যক্তিটাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। এই ব্যক্তিকে হত্যা করার জন্য টাইম বম্ব সেট করা হয় আয়না ঘরে। শেখ হাসিনার আরেকটা বক্তৃতা আমাদের সামনে এলো। দুটো দিক নিয়ে একটু কথা বলতে চাই। এই বক্তৃতাটা এমন এক সময় এসছে যখন স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার এই বক্তৃতাবাজি নিয়ে কথা বলেছেন এবং সেটার বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান দেখিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো সেদিন মোদীর সাথে বৈঠকে ডক্টর ইউনূস সরকারের কি চুক্তি হয়েছিল, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ডক্টর ইউনূসের সাথে মোদির যে বৈঠক হলো, এই বৈঠক থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? তো এটাই আপনার কাছে আসলে জানতে চাই যে এই বৈঠককে তো দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়াগুলো বা ডক্টর ইউনূসের প্রেস সচিব যিনি রয়েছেন শফিকুল আলম, তিনি যেভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়াতে তার সম্পূর্ণ বিপরীতমুখী একটা ব্যাখ্যা করা হচ্ছে। তো এখন এখানে কারা সত্য বলছে বা কে এখানে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে বা কে মিথ্যা মানে বলছে, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাই যে কেন এরকম একটা বৈঠকের পরে দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়া তারা এক ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, আবার আমাদের দেশের মিডিয়াতে শফিকুল আলম বা তারা আরেক ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের সাথে এই মোদির বৈঠকটা আসলে কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন, বা প্রকৃত আসলে কি ঘটেছে এখানে, বা এই বৈঠকের আউটকামটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান এবং প্রধান সম্পাদক নাজমুস সাকিব, আপনার এই প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা শুনছি দীর্ঘদিন ধরে, কয়দিন ধরেই আলোচনা হচ্ছে। সবচেয়ে বড় জিনিস কি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকে। কারণ এই সম্পর্ক এমন না যে আজকে মধুর কালকে মধুর থাকবে, বা প্রতিবেশীর সাথে যা হয় আর কি। প্রতিবেশী একটি দেশ থাকলে যেখানে সীমানা থাকে, যেখানে মানে সম্পর্কের লেনদেন থাকে নিয়মিত, এবং নিয়মিত সম্পর্ক যেখানেই বিরাজ করে সেই নিয়মিত সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, চিড় ধরবে, উত্থান হবে, পতন হবে, সবকিছুই হবে। এবং ভারতের বিষয়টি অনেক বেশি মাত্রায় আকর্ষণ হচ্ছিল এজন্যই। আপনি জানেন যে মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী যখন ডক্টর ইউনূসকে টেলিফোনে কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, টুইট করেছেন। তার মানে শুরুটা উনি করেছেন যতটুকু দরকার। কিন্তু জাতিসংঘের অধিবেশনে মানে বাংলাদেশের পক্ষ থেকে বসার পরিকল্পনা ছিল, কিন্তু সে বিষয়ে হয় নাই। এবং তার পরবর্তীতে এই বিমস্টেকের এই ব্যাংককে এটার আগ পর্যন্ত, এমনকি দেখা হওয়ার আগের দিন রাত পর্যন্ত কিন্তু মানুষের সবার মধ্যে একটা অনিশ্চয়তা ছিল যে ভারতের সাথে বাংলাদেশের এই বৈঠকটা হচ্ছে কি হচ্ছে না। তার মানে এটা একটা আকর্ষণের জায়গা ছিল। এখন কেন দরকার এই বৈঠকটা, খুব একটা গুরুত্বপূর্ণ কিনা? আমি একদিকে যদি ভাবি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশের ভূ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা সব মিলিয়ে এটি একটি প্রয়োজনীয় একটি বৈঠক। আবার সেই সাথে বলতে চাই যে আমরা তো মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন স্লোগানে, বক্তৃতায় ভারতকে তোয়াক্কা না করেই কথা বলতে চাই। আমরা বলতে চাই যে ভারতকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। এই বিষয়গুলো মানে ভারত কেন্দ্রিক কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশের রাজনীতি বিরাজ করে ভারতকে কেন্দ্র করে। এবং এই ভারতের পক্ষে বিপক্ষে কথা বলে কেউ খুব ভূয়সী প্রশংসা পায়, আবার ভারতের পক্ষে বিপক্ষে কথা বলে
কেউ কারো আস্থা পায়, কারো অনাস্থার জায়গায় চলে আসে। তার মানে এটি একটি রাজনৈতিক জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি যদি আমি মনে করি আমাদের যে লিডারশিপ বলতে এখন তো নেতৃত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পুরো প্যাটার্নটা, পুরো চিত্রটা যদি আপনি দেখেন, আমি মনে করি প্রাপ্তি অপ্রাপ্তির বিশ্লেষণ থেকে আমি মনে করি এটি একটি বড় জিনিস এক্সপোজ হয়েছে মানুষের কাছে। এক্সপোজ হয়েছে কি, ডক্টর ইউনূসের নেতৃত্বের অবস্থানটা, খুব দৃঢ়তার অবস্থানটা মানুষের কাছে কিন্তু নিশ্চিত হয়েছে। এটি হচ্ছে যদি প্রাপ্তির জায়গা ধরেন, যে ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের গ্লোবাল লিডার হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ভারতের মতন একটা বিশাল দেশের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের ধরন, কথা বলা, প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করা। এখন এটি আমরা বিভিন্ন গণমাধ্যমে, স্পেশালি সামাজিক মাধ্যমে বাংলাদেশের পক্ষে এক ধরনের বয়ান, নেগেটিভস, এবং ভারতের পক্ষে এক ধরনের নেগেটিভ হচ্ছে। কিন্তু এখন ডক্টর ইউনূস কোন কোন জায়গায় কিন্তু কথাগুলো বলেছেন। ডক্টর ইউনূস যেমন, যদি ধরেন আপনি শেখ হাসিনার প্রশ্নে যদি কথা বলে থাকে, তাহলে মানুষের আশার কথা উনি বলেছেন কি, মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়, এবং উনি এই কথাটি উত্থাপন করতে পেরেছেন কিনা, তেমন উনি উত্থাপন করতে পেরেছেন। এবং শেখ হাসিনা যে সকল কথাবার্তা ওই দেশে বলছে, সেই বিষয়গুলো উত্থাপন করছে, যে শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক যে সকল বাণী আওড়াচ্ছে একটা ভিন দেশে বসে, সেই বিষয়গুলো কিন্তু মোদিকে কিন্তু উনি সরাসরি বলতে পেরেছেন। এবং সেই সাথে তিস্তা চুক্তির রিনিউর কথা থেকে শুরু করে, তারপরে যদিও এই বৈঠকটি ধরেন আজকে হওয়ার কয়দিন পরে হলো, আপনি দেখেন 7 মাস পর কিন্তু এই সাইড লাইনের বৈঠকটা হয়েছে ব্যাংককে। 7 মাস পরে, 7 মাসের মধ্যে কিন্তু কোনো বৈঠক হয় নাই। এবং এই যে বৈঠকটা হয় না, এবং 40 মিনিটের এই বৈঠকটির তাৎপর্য যদি আমরা ব্যাখ্যা করি, এই তাৎপর্যের ব্যাখ্যাটি আপনি কি পেলাম কি পেলাম না সেটি করার থেকে আমি মনে করি লিডারশিপের অবস্থানটাকে একটু চিহ্নিত করা উচিত। কারণ সবাই তো ব্যাখ্যা দিচ্ছে এখানে বিভিন্ন ভাবে, এবং আমাদের সম্পর্কের যে জটিলতা বাংলাদেশের সাথে ভারতের, এবং সেই জটিলতার সাথে যে আশঙ্কা, স্পেশালি এই জটিলতা এবং আশঙ্কা সবকিছু কিন্তু অ্যাড্রেস হয়েছে। 7 সিস্টারের কথা কিন্তু দেখেন বলে আসছে আমাদের ডক্টর ইউনূস সাহেব, যেদিন উনি বাংলাদেশে ঢুকেছেন প্যারিস থেকে, এবং ঠিক তার আগ মুহূর্ত থেকে উনি বলেছেন যে আমরা কিন্তু এই যে 7 সিস্টারের ইস্যুটা আমাদের কাছে কিন্তু, আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবো, আমরা তাদের সাথে বার্গেনের জায়গায় থাকতে পারবো, আমাদের অবস্থানটা কোনোভাবেই ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই, আমাদের হাতে কিন্তু নাটাই আছে। এবং আমরা এটা নিয়ে আমরা খেলতে চাই না, আমরা এটা নিয়ে বাংলাদেশ না, এই ভূ রাজনীতিতে প্রপার ভূ পলিটিক্যাল, জিও পলিটিক্যাল প্র্যাকটিস ডেভেলপ করতে চাই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, তার আগ মুহূর্তে কিন্তু তার চীনের সাথে এই চীন সফরটা হয়েছে। মানে আপনি চীন সফরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ভারতের কাছে গুরুত্বপূর্ণ জায়গার পাশাপাশি ডক্টর ইউনূসের সীমান্তে হত্যার ব্যাপারে বলেছেন। ডক্টর ইউনূস যে আরো কয়েকটা বিষয় যে উনি স্পষ্ট করে বলতে পেরেছেন, এবং সেগুলো যে আমরা জানতেও পেরেছি। কারণ আপনি দেখবেন অন্যান্য সরকার, হাসিনা সরকারের আমলে আমরা প্রায় অনেক কথাই কিন্তু আমরা খুব খোলামেলা জানতে পারি না, কি আলোচনা হয়েছে, কি ধরনের কথা উনি, কি ধরনের প্রস্তাব করেছেন, কি ধরনের বার্গেন করেছেন, কি ধরনের জিনিস টেবিলে ছেড়েছেন। মানে আমি আপনার প্রশ্নটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির প্রশ্নটা আপনার টার্মস নিলে, আমি প্রাপ্তি অপ্রাপ্তি এই বিষয়টাকে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্টে না দেখে আমি দেখতে চাই একটা লিডারশিপ পয়েন্ট অফ ভিউতে, নেতৃত্বের প্রশ্নে। এবং নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশের প্রাপ্তি রয়েছে এখানে অনেক, কারণ বাংলাদেশকে আমলে আনতে হয়েছে। এবং আমরা যে জাতিগতভাবে আমাদের যে অবস্থানটা, বা আমাদের যে মানসিক স্ট্যান্ড, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা আমাদের মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই, আমরা সম্মান চাই, আমরা আমাদের অবস্থানটাকে নিশ্চিত করতে চাই যে আমরা কি, এবং সেই অবস্থানটা নিশ্চিত করতে পেরেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি অনেক কথা বলি, এই সরকারের বিরুদ্ধে আমি অনেক সমালোচনা করি, কিন্তু যখনই নেতৃত্বের বিষয়গুলো আমার চোখে পড়ে এবং নেতৃত্বের ধরনগুলো যখন আমি দেখি, তখন আমি কিন্তু পুলকিত হই, আমি আনন্দিত হই, আলোড়িত হই। এবং আলোড়িত হই এজন্যই হই যে আমাদের নেতৃত্ব সেভাবেই গড়ে উঠছে এবং উঠবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বিশ্ব মাত্রায় তৈরি করার জন্য। এবং আমি মনে করি এটাই আমার দৃষ্টিতে, কারণ আমি আর অনেক চুলচেরা বিশ্লেষণ করতে পারতাম,
সেটি না করে আমি বলতে চাই ডক্টর ইউনূসের নেতৃত্ব, মোদির সাথে বৈঠকটা, সেটি আমাকে দৃষ্টি কেড়েছে। অনেক সমালোচনা হয়েছে, আমি নিজেও করতে পারি অনেক সমালোচনা। আপনি তার প্রেস সেক্রেটারি কথা বলেছে, ধরেন তার কথা সে কেন বলবে, অনেকেই বলেছে এটি তো পররাষ্ট্র সচিব প্রেস ব্রিফিং করতে পারতো, সেটি অনেক প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র সচিব কিন্তু অনেকবারই বলেছে যখন ভারত বাংলাদেশের প্রশ্নে যত কম কথা বলা যায় তত ডিপ্লোম্যাটিক্যালি তত বেশি ভারতকে হ্যান্ডেল করা যাবে। আমার ওই কথাটা তার কিন্তু আমার মাথায় এসেছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে উনি ওই স্ট্র্যাটেজি খুব ফলো করছেন তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের বিরুদ্ধেও আমার অনেক বক্তব্য রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন? সরি, উপদেষ্টার কথা বলছি, তৌহিদ সাহেব উপদেষ্টার কথা বলছি, রাইট। এবং সচিবও বলতে পারতো প্রেস ব্রিফিং, এবং আমার মনে হয় ওনারা একই সুতায় গাথা। ওনারা ভারতের প্রশ্নে এবং কিংবা ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউতে ওনারা কথাবার্তা অনেক কমই বলতে চান মনে হচ্ছে, এবং সেটি যদি দেশের স্বার্থে ভালো হয় ভালো, এগুলো নিয়ে সমালোচনা আমরা করতেই পারি, অনেক সমালোচনা আসতেই পারে, কিন্তু সেই সমালোচনাগুলো কতটুকু গঠনমূলক, কতটুকু দেশের স্বার্থে নিয়োজিত। এবং যখনই বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশ্নে কথা বলবো তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধোলাই করতে পারবো, কিন্তু যখন বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কথা বলতে চায় বা বলে, তখন আমরা যারা কথা বলি মিডিয়াতে, বাংলাদেশের মানুষগুলোকে একাট্টা করে ফেলা উচিত সেই প্রশ্নে। এবং তাই আমি মনে করি ডক্টর ইউনূস যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফেস করবে, তখন আমি ডক্টর ইউনূসের প্রশ্নে কোনো ধরনের প্রশ্ন আনতে চাই না। ডক্টর ইউনূসের নেতৃত্বের বিষয়ে আমি কোনো ধরনের শঙ্কা দেখাতে চাই। শেখ হাসিনার আরেকটা বক্তৃতা আমাদের সামনে এলো, দুটো দিক নিয়ে একটু কথা বলতে চাই। এই বক্তৃতাটা এমন এক সময় এসছে যখন স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার এই বক্তৃতাবাজি নিয়ে কথা বলেছেন এবং সেটার বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান দেখিয়েছেন। এই বক্তৃতা আবার প্রকাশিত হওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হলো ভারত এই জায়গায় কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করছে না, এটা খুব ক্লিয়ার, এর মধ্যে কোনো কনফিউশন নেই। আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ আছে কি না তার এই ধরনের বক্তৃতাগুলো থেকে খুব ভালোভাবে বোঝা যায়। বক্তৃতার কন্টেন্টে কি আছে? অ্যাজ ইউজুয়াল তীব্র রাক্ষোভ আছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি, তাকে দেখে নেবেন সুদখোর, যা যা বলেন সবসময় সেগুলো বলছেন তিনি। বিএনপি, জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তার দলের লোকজনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানে শেখ হাসিনার মুখে এখন মানবাধিকারের কথা, তাদের বিরুদ্ধে কত মামলা হয়েছে, তার নিজের বিরুদ্ধে কত মামলা হয়েছে, এসব কথাবার্তা আছে। কিভাবে এই সরকার কোথায় কোথায় কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, লুটপাট করছে, মানে লুটপাটের কথা শেখ হাসিনার মুখে। তো এই জিনিসগুলো আছে এবং তিনি তার নেতাকর্মীদের এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছেন, তিনি আসবেন, তিনি থাকবেন, তাদের বিজয় হবে ধরনের কথাবার্তা। তিনি দুভাবে আমাদের সামনে তার বক্তব্য আনেন। একটা হচ্ছে তিনি ফোন কল করে সেটা রেকর্ড করিয়ে ছেড়ে দেন কখনো কখনো, আরেকটা হচ্ছে এক ধরনের ওয়েবিনারে কানেক্টেড হয়ে রীতিমতো বক্তৃতা করেন, অডিও বক্তৃতা। এখনও তিনি তার চেহারা দেখাচ্ছেন না। আমি প্রায় বলি এটার প্রধান কারণ হচ্ছে আমরা এখন একদম বৃদ্ধ, ভেঙে পড়া, ভীষণ মলিন একজন শেখ হাসিনাকে আমরা দেখব। যদি চেহারা দেখি সেটা তিনি দেখাতে চান না, যদিও তার বক্তৃতার মধ্যে তার ভয়েসের টোনে, তার ভয়েসের কথার ঢঙে তার হতাশা, তার পরাজিত ভাব খুব স্পষ্ট। যাই হোক, এইটা তাহলে এবার ফোন কল না, রীতিমতো বক্তৃতা আবার করেছেন। তাহলে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো বক্তৃতা করানোর মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে এসব করে যেতে পারবেন, এবং আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং যে কথা বলছেন সেটাকে ভারত পাত্তা দিচ্ছে না, এটা খুব ক্লিয়ার। এবং ভারতীয় যে ভার্সন আছে সেখানে আমাদের দিক থেকে যখন এই কথাগুলো বলা হয়েছে তখন ভারতের কূটনীতিকদের সূত্র দেখিয়ে ভারতের মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদী নাকি এই ক্ষেত্রে বলেছে এগুলো মন্ত্রী পর্যায়ে আলাপ হতে পারে, তার মানে উনি বলতে চান যে এগুলো প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার মতো বিষয় না। সো উনি এটা ইগনোর করার চেষ্টা করেছেন এবং সেটার খুব ক্লিয়ার একটা বার্তা আমাদের সামনে আছে। যদি আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এমনকি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়েও নাকি ভারত খুব বেশি নেগেটিভ ছিল না এবং তিনি একটা ঐতিহাসিক বিচার শেখ হাসিনাকে এনে হবে এই আশা প্রকাশ করছেন, তখন ভারত রীতিমতো শুধুমাত্র শেখ হাসিনার একটা বক্তৃতা দেওয়াও বন্ধ করেনি। সুতরাং আমি তখনই বলেছি এটা হওয়ার কোনো কারণ আমি দেখি না, আসলে এমন কোনো কারণ নেই, ওটা একেবারেই একটা
এক্সেজারেটেড আশাবাদ ছিল প্রেস সচিবের দিক থেকে, সেটা এখন প্রমাণিত যে এখন শেখ হাসিনার বক্তৃতা, মানে ভারত যদি ন্যূনতম সদিচ্ছা শেখ হাসিনাকে নিয়ে দেখাতে চাইতো সেটা হচ্ছে তার কথা বলা বন্ধ করা। ভারত শেখ হাসিনাকে দেবে না, ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, সব কোনোভাবেই পারে, এবং ভারতে অবিশ্বাস্য রকম মতৈক্য আছে শেখ হাসিনাকে সেই দেশে রাখা নিয়ে। কিন্তু বক্তৃতাটা, তার এই কথা বলাটা বন্ধ করতে পারতো, সেটাও করছে না। সো শেখ হাসিনার ব্যাপারে সরকারের দিক থেকে যে আশাবাদ দেখানো হয়েছে এটা একেবারেই ভুল এবং বাজে, সেটা ভারত প্রমাণ করলো ক্লিয়ারলি। আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে আমাদের সরকারের দিক থেকে এই চাপ আসলে চালিয়ে যেতে হবে, কারণ কারোর সাথে আমরা যখন কোনো নেগোশিয়েট করতে যাই, তাকে যখন আমরা ব্যাকফুটে ঠেলে দিতে চাই, তখন এই ইস্যুগুলো কাজে লাগবে। নট অনলি তার কথা বলা, তাকে ফেরতও চাইতে হবে, পাবো না তারপরও চেয়ে যেতে হবে। আরেকটা জিনিস বলছিলাম যে তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে আর আছে কিনা। মানে শেখ হাসিনার এখানে স্পিচ যখন শুনি, আমি প্রায় বলি যে এর চেয়ে অসাধারণ কোনো বিনোদন হয় না। মানে একজন অকল্পনীয় রকম পাওয়ারফুল মানুষ কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, কতটা শেষ হয়ে গেছেন, কতটা নির্বল, মানে দুর্বল হয়ে গেছেন, তার কোনো শক্তি নেই, তার সেই সকল হ্যাডাম নাই, সেই জিনিস দেখার চেয়ে আনন্দময় কিছু আর হতে পারে না। তার সময়কালে তিনি মানুষকে মানুষ মনে করেননি, এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের নাগরিকদেরকে নাগরিক মনে করেননি, প্রজাও মনে করেননি, কৃতদাস মনে করেছেন। তার দেশে আমরা থাকতাম, আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন। মাঝে মাঝে আমাদের মনে পড়ে না, এই যে গরমের মধ্যে যখন বিদ্যুৎ নিয়ে আলোচনা হতো, দেই বন্ধ করে বিদ্যুৎ, মানে তার বাবার সম্পত্তি দিয়ে উনি বিদ্যুৎ উৎপাদন করেন এবং দয়া করে আমাদেরকে বিদ্যুৎ দেন বিনা পয়সায়। সো মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে দেই, এরকম হুমকি টুমকি দিতেন, এবং অত্যন্ত নোংরা অ্যাটিটিউডে, জাস্ট সহজ ভাষায় যদি বলি, জাস্ট ইত্রামি দেখতাম তার আমরা। সেই শেখ হাসিনা এখন এভাবে কথা বলছেন, হম্বিতম্বি করার চেষ্টা করছেন, এটা করব ওটা করব, মামলা করা হচ্ছে, এসব বলছেন। এগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের কাছে দেয় এই বক্তব্যগুলোর মধ্য থেকেই। শেখ হাসিনার পতন আসলে কখন শুরু হয়েছিল? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে র্যাব যেদিন শেখ হাসিনার সময় 22 সালের শেষের দিকে ডিসেম্বরে যখন র্যাবের ওপরে আমেরিকা স্যাংশন দেয়, শেখ হাসিনার পতন আসলে সেদিন শুরু হয়েছে। এবং পরে আমেরিকা যখন ভিসা পলিসি ঘোষণা করে, এটা তার পতনকে খুবই ত্বরান্বিত করে। কেন এটা? আমি তখন বেশ কিছুদিন আগে ওই সময় একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি আসলে আমার মূল যে আর্গুমেন্ট ছিল, এবং সেটা আমি পরে বিভিন্ন টিভি টক শোতেও একই কথা বলেছি, যে শেখ হাসিনা একটা অকল্পনীয় শক্তিশালী মানুষ এবং তার অকল্পনীয় সক্ষমতা আছে, তিনি সব ম্যানেজ করতে পারেন। আমি আওয়ামী লীগের লোকজনকে টক শোতে দেখেছি এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই শেখ হাসিনাকে খুব পছন্দ করেন, আমার কাছে মনে হয় না, অন্তত আমার সামনে সমালোচনার ঢঙেও কথা বলেছেন, কিন্তু প্রত্যেকে একটা জিনিস বিশ্বাস করতেন, আওয়ামী লীগকে ক্ষমতায় শেখ হাসিনা রাখতে পারবেন এবং সেটা তাদের 41, মানে উনি যতদিন বেঁচে থাকেন, শি ক্যান ম্যানেজ এভরিথিং। এই বিশ্বাসটা আসলে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। আমি ধারণা করি দুটো কারণে এটা হয়েছিল। একটা হলো 2014 সালে একটা ভোট দেওয়ার আগেও একটা সরকার গঠিত হয়ে গেছে এবং ওই সরকার 5 বছর টিকে যাবে আসলে কেউ ভাবেনি, বাট ইট হ্যাপেন্ড। নট অনলি দ্যাট, 18 সালে রীতিমতো রাতের বেলা সিল মেরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আসলে আর ঘটেনি। তারপরও তিনি ক্ষমতায় থেকে গেলেন, থাকলেন, এবং শেষ পর্যন্ত এই সরকারটা 5 বছর টিকে গিয়েছিল। কিন্তু যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, আমেরিকার ভিসা পলিসি আসলো, তখনই আমি মনে করি যে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। কারণ শেখ হাসিনার মতো মানুষরা আসলে ক্ষমতায় টিকে যায়, তার উপরে অনেকেরই অকল্পনীয় রকম ইমান থাকে, তারা বিশ্বাস করেন তিনি থেকে যাবেন। এটা তার দলের লোকজন, ব্যবসায়ীরা, মানে অলিগার্করা, এবং ডিপ স্টেটের লোকজন, ব্যুরোক্রেসি, মিলিটারি, সিভিল এবং পুলিশ, সবাই মিলে মনে করেন তিনি সামহাউ সব ম্যানেজ করবেন নিজে এবং তার প্রভু ভারতের সাহায্যে। কিন্তু যখনই র্যাবের উপরে স্যাংশন আসলো, ভিসা পলিসি আসলো, আমি তখন ভারতেরও দেখলাম যে এক ধরনের চাপে তারা পড়া শুরু করেছেন। তারা কি করবেন না করবেন সেগুলো নিয়ে নানান আলাপ শুরু করছেন। তারা ভারত চেষ্টা করছে আমেরিকাকে ম্যানেজ করার জন্য। শেষ পর্যন্ত কিছুটা ম্যানেজ হয়তো করা গেছিল, সেই কারণে শেখ হাসিনা আরেকটা নির্বাচন পর্যন্ত যেতে পেরেছিলেন। কিন্তু ওই যে চিড় খেয়েছে, ওই যে ধাক্কা খেয়েছে তার ওই বিশ্বাস, সেই বিশ্বাসের ধাক্কা খাওয়াটা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং ওটাই আর ক্ষমতায় তাকে আসলে আসতে দেবে না কোনোদিন। ক্ষমতা দূরেই থাক, আসলে মানে তার দলের মধ্যেও একটা রাজনৈতিক ভবিষ্যৎ তার ধ্বংস হয়েছে ওর পরই। এখন তিনি যখন মিথ্যা আস্ফালন করেন, মামলা নিয়ে নালিশ করেন, ওই করব সেই করব বলেন, ফালতু কথা বলে যান, এটা আরও প্রমাণিত হয় যে শেখ হাসিনা এখন
আদৌ ন্যূনতম সক্ষম কোনো মানুষ নন। সুতরাং শেখ হাসিনার এই বক্তৃতাগুলো প্রতিটা আদতে তার এই অক্ষমতা, তার এই দুর্বলতা মানুষের সামনে শুধু নয়, তার দলের লোকজনের সামনে এক্সপোজ করে। শেখ হাসিনার মতো এইরকম শেখ হাসিনা কোনোদিনও তার দলের অভ্যন্তরে আসলে খুব বেশি রাজনৈতিক ভবিষ্যৎ পাবেন না। কারণ শেখ হাসিনাকে তার দলের লোকজন অত্যন্ত শক্তিশালী, পরাক্রমশীল একজন মানুষ হিসাবে তারা তাকে নেত্রী মেনেছিল, যে তার সব বিপদ থেকে উদ্ধার করে ক্ষমতায় তাকে রাখতে পারবে, তাদের মতো করে লুটপাট করতে পারবে। এই সক্ষমতাটা পতনের সাথে ভেঙেছে এবং এখন উনি যেভাবে বক্তৃতা করেন, এই বক্তৃতা করাগুলো প্রত্যেকটা আসলে তার অক্ষম মানুষের আস্ফালন। আই রিপিট, অক্ষম মানুষের আস্ফালন। যে কেউ মন দিয়ে শুনলেই দেখবেন এটাই আসলে পরিষ্কার করে তার দলের অভ্যন্তরেও তার আসলে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এমন এই বোধ আমি নিশ্চিত যে ভারতও জানে। তারপর তারা তাকে ধরে রেখেছে তাদের স্ট্র্যাটেজিক কারণে। আগেও বলেছি যে তার শেখ হাসিনার মতো আরও কাউকে সে ভবিষ্যতে খুঁজবে, শেখ হাসিনাকে হস্তান্তর করে দিলে সেটা হবে না। প্লাস শেখ হাসিনা ভারতকে নিয়ে অনেক বিষোদ্গার করবে যদি বাংলাদেশের হাতে দেয়। আর এই যে বক্তৃতাগুলো মূলত আসলে ডক্টর ইউনূসকে ইরিটেট করার জন্য ভারত পারমিট করছে। কোনো সরকারের সাথে যদি তার বেটার ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, শেখ হাসিনার এই বক্তৃতাও বন্ধ হয়ে যাবে। কারণ শেখ হাসিনা যে শেষ হয়ে যাওয়া একটা জিনিস, তারা যার কোনো রকম কোনো উপযোগ নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, এটা ভারত খুব ভালো বুঝতে পারে বলে আমি বিশ্বাস করি। তারা বলে ইউনূস ছাড়া নাকি তারা সংস্কার করবে। গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে। আজকের একটা কথা বলি, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ইনভেন্ট করার পর থেকে আজ অবধি মোসাদ, সিআইএ এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনালকে কিডন্যাপ করা যায়, চুরি করে নেওয়া যায়, সরিয়ে ফেলা যায়, ডিস্ট্রয় করা যায়, সবকিছু করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ঠিক একইভাবে এতিম বানানোর পায়তারা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে এবং এইভাবে বিএনপির বর্তমান নেতৃত্ব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন, উনি স্বপ্নেও কোনোদিন চিন্তা করে নাই যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে। উনি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করে না আব্দুল হামিদ খান ভাসানী তার তৈরি দল একসময় ভারতীয় লীগে রূপান্তরিত হবে। আলটিমেটলি তাই হয়েছে। এখন আপনারা একা একা চিন্তা করে এটা একটু খুঁজে বেড়ান, বিএনপির অবস্থা কি একই দিকে যাচ্ছে? আমি যদি বলি বিএনপির অবস্থা একই দিকে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে ডিফেন্ড করবেন? দর্শকবৃন্দ, বিএনপির উপরে জনগণের বিশ্বাস আছে, বিএনপির উপরে জনগণের আস্থা ছিল, বিএনপির উপরে জনগণের ভালোবাসা ছিল, বিএনপির উপরে জনসমর্থন ছিল। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব জনগণকে উপেক্ষা করে ভারতীয় সমর্থন আদায়ে দেশের অস্তিত্ব বিরোধী প্রত্যেকটা শক্তিকে সমর্থন করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা নেতা এবং কর্মী এখন তারা চিন্তা করছে মির্জা ফখরুলের মতো লোকজন, ফজলুর রহমানের মতো লোকজন, মির্জা আব্বাসের মতো লোকজন, ইকবাল টুকুর মতো লোকজন, সামা ওবায়দের মতো লোকজন, আমির খসরু মাহমুদের মতো লোকজন,
আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজন, তাবিত আউয়ালের মতো লোকজন, সাদেক হোসেন খোকার মতো লোকজন, সালাউদ্দিনের মতো লোকজন এখন ওই কাজটা করছে যারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলটাকে ভারতীয় লীগে রূপান্তরিত করেছে। তারা এখন ষড়যন্ত্র করছে বেগম জিয়া এবং তারেক রহমানকে যদি দল থেকে সরিয়ে দিয়ে তারা যদি ক্যাপ্টেনের চেয়ারে বসে, দেন এই বিএনপি নামক দলটাকে ভারতের পেটে ঢুকাতে সক্ষম হবে। এবং বিএনপি জনগণের সমর্থনকে বুকে পুঁজি না করে, জনগণের ভোটকে পুঁজি না করে, জনগণের বিশ্বাসকে মূল্যায়ন না করে তারা বলেছে 31 দফার ভিতরে জনগণের মুক্তি আছে। দর্শকবৃন্দ, ইদানিং তারা ভিডিও বানায়, তারা নাকি রিফর্মের পক্ষে। একটা কথা আপনাদেরকে বলি, আমি এক উদাহরণ দিই দর্শকবৃন্দ, আপনারা বুঝবেন। বিএনপি বলে তাদের 31 দফায় লুকিয়ে আছে দেশের মুক্তি। ফর এক্সাম্পল, হাসিনা পয়সার দ্বারা লোকজনদেরকে ম্যানিপুলেট করতে চেয়েছে। কি বলেছে? বয়স্ক ভাতা দেব, বিধবা ভাতা দেব, ঘর উঠায় দেব। এগুলা করতে গিয়ে দেশের যে বাজেট, অর্থনৈতিক অবকাঠামোকে ডিস্ট্রয় করেছে, ব্যাংকে দেউলিয়া করেছে, বাজেট ডেফিসিট তুঙ্গে উঠিয়েছে, ব্যাংকের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকিয়েছে। অর্থাৎ কি? এগুলো অপরিকল্পিত নীতিমালা। সরকার প্রধান তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলো করে। এখন বিএনপি এসে বলবে আমরা বিধবা ভাতা দেব, আমরা বয়স্ক ভাতা দেব, আমরা এইটা করব, ওই 31 দফার এক দফা, আমরা এইটা করবো, আমরা ওইটা করব। কিন্তু তারা একবার বলে না এই টাকাগুলো কোথা থেকে আসবে, এই টাকাগুলো কোথা থেকে সারপ্লাস করে এটার উপরে বাজেট করবে। এই কর্মসূচিটা ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের এক্সিকিউটিভ প্রিভিলেজটা ব্যবহার করে এটাকে এক্সিকিউট কিভাবে করবে একবারও বলে নাই। বিএনপি একবারও বলে নাই তারা বলছে দেশের শিল্প কলকারখানা তারা ডেভেলপ করবে, কিন্তু শিল্প কলকারখানা ডেভেলপ করার জন্য আবার অচলকে সচল করার জন্য যে নীতিমালা দরকার এটাকে কিভাবে করবে, এখানে পয়সা কোথা থেকে আসবে, যে এক্সিস্টিং শিল্প কারখানাগুলো অচল অবস্থায় আছে এগুলোকে সচল করার জন্য কোন প্ল্যানে যাবে, পয়সা কোথা থেকে আসবে, কারা এগুলোকে রান করবে, কোনো কথা নাই। শুধু একটা লাইন আপনাদেরকে খুশি করছে 31 দফায় আমরা শিল্প কারখানা এইটা করব, আমরা শিক্ষানীতি প্রণয়ন করব, কিন্তু কিভাবে করব এর কোনো ব্যাখ্যা নাই। এটা নিয়ে তারেক রহমানও জীবনে কথা বলে নাই, বেগম জিয়াও কোনোদিন কথা বলে নাই। তারা 31 দফা। এখন ওই 31 দফার চেয়ে আমি যদি বসে চিন্তা করি, আমি জেকব মিল্টন যদি 31 দফা তৈরি করি, ওই বিএনপির 31 দফার চেয়ে আরো জনপ্রিয় দফা আমি তৈরি করে দিতে পারি আমার যোগ্যতায়। তারা এখন 31 দফাকে মার্কেটিং করার জন্য তারেক জিয়া নাকি এক ইয়াং ছেলে বারুক কলেজ থেকে পড়ে গেছে, তারা নাকি অ্যাপয়েন্ট দিছে, সে নাকি নতুন নতুন ভিডিও বানায় ওই 31 দফাকে সেল করার জন্য। একটা কথা আমার জানতে ইচ্ছা করে, তারেক জিয়া নিজে 31 দফা সম্পর্কে সত্যিকার অর্থে একজন সাংবাদিকের মুখোমুখি হয়ে সে কি প্রত্যেকটা দফাকে স্কোয়াশ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, ডিফেন্ড করতে পারবে, রিবাট করতে পারবে? তারেক রহমান সাহেব, আপনাকে আমি অসম্মান করি না, আপনাকে আমি সম্মান করি, আপনি জিয়া রহমান সাহেবের সন্তান, আপনার সাথে বসে আমার কথা বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ, সিদ্ধান্ত মেকিং অত্যন্ত অত্যন্ত ফিশি।
কথা ক্লিয়ার না। এখন আপনার দল এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আপনি সঠিকভাবে জনগণের কল্যাণে আপনারা যদি একবার চিন্তা করেন যে 31 দফায় জনগণের মুক্তির একমাত্র হাতিয়ার, আপনাকে আমি বলছিলাম একটা ইয়াং ছেলের দিয়ে মার্কেটিং বন্ধ করার কথা বলি না, আমি আপনাকে বলছিলাম আপনার দলের এই 31 দফাটাকে ডিফাইন করার জন্য 31 জন লিডারকে বলেন কার যোগ্যতা আছে 31টা থিসিস আপনার কাছে জন্য সাবমিট করে, এবং এটা কিভাবে এক্সিকিউট করবে এটার জন্য আপনার কাছে সাবমিট করে, আমি আপনাকে বলছিলাম। এবং কোন নেতা স্পেশালি আপনার ডিসিশন মেকার, যারা ডিসিশন মেকার পারিবারিক রাজনৈতিক আদলে আপনি আর আপনার মা ছাড়া কেউ সিদ্ধান্ত মেক করে না, কিন্তু এই মুহূর্তে আপনার নিয়ন্ত্রণ নাই। এই 31 দফাকে যদি কেউ ডিফাইন করতে ব্যর্থ হয়, তারা বিএনপির প্রেসিডিয়ামের জন্য কেউ না থাকে, ভাইস প্রেসিডেন্ট যেন না থাকে, কোন সেন্ট্রাল কমিটিতে কেউ যেন না থাকে, এই 31 দফার উপরে কেউ যদি থিসিস লিখতে ব্যর্থ হয়, ঠিক আছে। আর রাস্তাঘাটে কতগুলো কামলা রাখেন না, ওয়াকার যেভাবে রাখছে, আমি যখন বক্তব্য দিতে যাইতাম ওয়াকারকে যখন গালি দিতাম কি করতো জানেন তারেক সাহেব? ক্যালকাটা, ব্যাঙ্গালোর, সাউথ, গুজরাট এইসব জায়গার থেকে লোকজনরা আমার ভিডিওর নিচে এসে গালি দিত আমারে। আমি তাদের যখন আইপি ঢুকে খুঁজতে যাইতাম আমি দেখতাম এরা সব ইন্ডিয়ান। এখন আপনাদেরও কিছু লোকজন আছে, এগুলো কি ক্যালকাটা? কারণ এখন তো এই মুহূর্তে ইন্ডিয়ান সাপোর্ট আছে আপনার দলের উপর, ইন্ডিয়ানরা তল্পিত বানিয়ে আপনাদের সাপোর্ট করতেছে। আপনি তো জনগণ চান না, আমি বাংলাদেশের দালাল, আমি জনগণের অংশ। আপনি তো জনগণকে চান না, আপনি জনগণের ভোটও চান না। বাংলাদেশি দর্শকবৃন্দ, দেশবাসী, বিএনপি আপনার ভোট চায় না, বিএনপি আপনার সমর্থনও চায় না, বিএনপি আপনার আস্থাও চায় না, বিএনপি আপনার ভালোবাসাও চায় না। বিএনপি চায় ভারতীয় আস্থা, নরেন্দ্র মোদীর আস্থা চায়। সে নরেন্দ্র মোদীর আস্থার জন্য তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হত্যার বিচার চায় না, তারা গণহত্যার অবিচার চায় না, তারা কোন রিফর্মও চায় না। তারা যে একজন ব্যক্তি দুইবার সরকার প্রধানের পরে আর হতে পারবে না সেটাও তারা চায় না। পারিবারিক রাজনীতির আদলে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে, এবং তাদের একজন নেতা বলে না কথায় কথায় রিফর্মের দরকার কি? তাদের একজন নেতা কি বলে একটু শুনেন। আমরা তো ভারতীয়, বুঝেছেন? তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।